হাতে পেয়েছেন একদিনের ছুটি, প্রকৃতির মাঝে হারিয়ে যাবার ঠিকানা খুঁজছেন? তাহলে আজ আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার খুব কাছেই এক অপূর্ব সুন্দর সফরে। পাহাড়, ড্যাম, মন্দির, ড্যামের জলে নৌকা বিহার, কি নেই সেখানে। থাকছে কলকাতা থেকে ট্রেনে করে একদম কম খরচে যাবার সমস্ত তথ্য। সাথে থাকছে অটোতে চেপে দর্শনীয় স্থানগুলি ঘোরার দুর্দান্ত অভিজ্ঞতা। আমাদের আজকের গন্তব্য বরাকর। যারা দিনের দিন ঘুরে আবার ফিরে আসতে চান তাদের জন্য কিন্তু এটা আদর্শ। তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের জার্নি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 8 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখুন, আমাদের ট্রেন 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আজ কিন্তু এই ট্রেনে করে আমাদের গন্তব্য বরাকর। বরাকর স্টেশনে নেমে আমরা কিন্তু কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং আজই কিন্তু আবার কলকাতায় ফিরে আসবো। 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে আজ আমাদের গন্তব্য বরাকর। হাওড়া থেকে সকালবেলাতে বরাকর যাওয়ার সবথেকে ভালো ট্রেন হলো 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে সকাল 6:15 যাত্রা শুরু করে 228 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 10টার সময় বরাকর স্টেশনে পৌঁছে যায়। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে হাওড়া থেকে বরাকর পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ট্রেনটিতে মোট 13টি জেনারেল কোচ আছে, তাই আপনারা যদি রিজার্ভেশন টিকিট নাও পান তাহলেও কিন্তু খুব সহজেই স্টেশনে গিয়ে টিকিট কেটে বরাকর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। হাওড়া স্টেশন থেকে 228 কিমি পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম বরাকর স্টেশনে। ট্রেন নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে এই বরাকর স্টেশনে পৌঁছেছে। এই দেখুন, আমার পেছনে আছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়েই কিন্তু আপনাদের বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে দর্শনীয় স্থান ঘোরার জন্য কি ব্যবস্থা আছে সেগুলি আমরা দেখি এবং আপনাদেরকেও দেখাই। চলুন তাহলে বাইরে যাওয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি বরাকর স্টেশনের বাইরে। তো এখানে কিন্তু ছোট একটি বাজার মতন আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে সকালের জলখাবারও খেয়ে নিতে পারেন। এছাড়াও এখানে কিন্তু অনেক অটো স্ট্যান্ড আছে। এই অটোতে করেই কিন্তু আপনাদেরকে সমস্ত দর্শনীয় স্থান ঘুরতে হবে। তো আমরা অলরেডি একটি অটো রিজার্ভ করে নিয়েছি এবং এই অটোয় করে আমরা কোথায় কোথায় ঘুরবো এবং কত কি খরচ হচ্ছে না হচ্ছে এই সমস্ত বিবরণ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজ আমাদের প্রথম গন্তব্য কল্যাণেশ্বরী মন্দির। বরাকর স্টেশন থেকে কল্যাণেশ্বরী মন্দিরের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। তবে কল্যাণেশ্বরী মন্দিরে যাবার পথে আমরা প্রথমে দেখে নেব রামনগর কয়লার খাদান। আমরা যেভাবে আজকে ট্রিপটি সাজিয়েছি ঠিক এইভাবেই আপনারাও যদি ট্রিপটি সাজান তাহলে কিন্তু খুব ভালোভাবেই সমস্ত দর্শনীয় স্থান ঘুরে আবার বিকেলবেলাতে ট্রেন ধরে বাড়িও ফিরতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থানে। অটো থেকে নেমে এই রাস্তা বরাবর সামনের দিকে 1 মিনিট এগিয়ে গেলেই আপনারা কয়লার খাদান দেখতে পাবেন। আর এই যে রামনগর খাদান, এই এলাকায় কিছু কয়লার খাদান আছে, তার মধ্যে এটি অন্যতম। তবে এখন কিন্তু এই খাদানটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, বর্ষার জলে এখন পরিপূর্ণ। দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগলেও
এটা কিন্তু বেশ ভয়ঙ্কর, কারণ এখানে যখন তখন ল্যান্ডস্লাইড হয়। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমাদের গন্তব্য কল্যাণেশ্বরী মন্দির। আমরা এখন এসে পৌঁছালাম 19 নম্বর জাতীয় সড়কের সামনে। এই মোড় থেকেই বাদিক বরাবর চলে গেলে আপনারা ধানবাদে পৌঁছে যেতে পারবেন, এবং ডান দিকে রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে গেলে আপনারা আসানসোল হয়ে কলকাতাতে পৌঁছে যেতে পারবেন। আর আমরা যাব সোজা রাস্তা বরাবর। এই রাস্তা ধরেই আপনারা কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, এমনকি তুমকাতেও পৌঁছে যেতে পারবেন। আমরা এসে পৌঁছালাম কল্যাণেশ্বরী মন্দিরে। মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। বরাকর স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত এই কল্যাণেশ্বরী মন্দির। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কল্যাণেশ্বরী মন্দিরের ভিতরে। অতীতে এখানে নরবলির কথাও শোনা যায়। কল্যাণেশ্বরী মন্দিরে কিন্তু মায়ের কোনো বিগ্রহ নেই, এবং মন্দিরের যেই জায়গাটিতে পুজো হয় সেখানে কিন্তু একটি গুহা মতন জায়গা আছে। সেই গুহার মধ্যে একটি লাল চেলি কাপড় দিয়ে এবং কিছু ফুল দিয়ে কিন্তু মায়ের পুজো করা হয়। পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি এই কল্যাণেশ্বরী মন্দিরটি কিন্তু খুব জাগ্রত। এই মন্দিরটি স্থাপন করেছিলেন প্রসাদ পাল নামক এক ব্যক্তি, এবং এটা কিন্তু কোনো সতীপীঠ নয়, এটা কিন্তু একটি সিদ্ধপীঠ। এটাও শোনা যায় যে সন্তানহীন দম্পতিরা এখানে এসে যদি মায়ের কাছে মানত করে তাহলে কিন্তু তাদের সন্তান অবশ্যই হবে। তো আপনারা আসুন, ভালো লাগবে, এসে ঘুরে যান, পুজো দিয়ে যান। পুজো দেওয়ার জন্য এখানে বিভিন্ন ডালার দোকান আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডালা কিনে মাকে পুজো দিন। আসুন, ভালো লাগবে। কল্যাণেশ্বরী মন্দির থেকে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে কয়েক ধাপ এগিয়ে এলে আপনারা দেখতে পারবেন একটি ঝর্ণা। এই ঝর্ণাটি কিন্তু অমরনাথ ঝর্ণা নামে পরিচিত। এখন যেহেতু শীতকাল, সেই জন্য এখানে জলের পরিমাণটা কিন্তু এখন অনেকটাই কম আছে। বর্ষাকালে এখানে কিন্তু উপচে পড়া জল দেখা যায়, আর এই জলটি কিন্তু মাইথন ড্যাম থেকে আসে। এবার আমাদের গন্তব্য মাইথন ড্যাম। কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথন ড্যামের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, মানে ওই 15 মিনিটের রাস্তা ধরুন। আর এই যে আমরা পৌঁছে গেছি মাইথন ড্যামে। আমরা এখন দাঁড়িয়ে আছি মাইথন ড্যামের ঠিক উপরে। এই যে আমার পেছনে দেখুন বিস্তৃত নীল জলরাশি, এবং এখানে ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে, সেগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং দূরে অনেক পাহাড়ও দেখা যাচ্ছে, যেগুলি খালি চোখেই দেখা যাচ্ছে, ক্যামেরাতে কিন্তু আসবে না। যেহেতু এখন শীতকাল, সেই জন্য কিন্তু দূরের ছবিটা অনেকটা স্পষ্ট নয়। এই বাঁধটি বরাকর নদীর উপরে নির্মিত। বাঁধটির দৈর্ঘ্য 15,712 ফিট এবং উচ্চতা 165 ফিট। বিশেষভাবে বন্যা নিয়ন্ত্রণ করার জন্যই এই বাঁধটিকে নির্মাণ করা হয়েছিল। এখানে দুটো দিক আছে, আগেই বলে রাখি, একটা ওয়েস্ট বেঙ্গলের সাইড এবং অন্যটা ঝাড়খণ্ডের সাইডে। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলের সাইডে। এরপর আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে যাব। তো এখন যেহেতু শীতকাল, আরও আজকে রবিবার, সেই জন্য কিন্তু এখানে বেশ অনেক পর্যটক এসছেন, তাদের দেখা যাচ্ছে, এবং এখানে একটা পিকনিকের ভাইব চলছে। এখানে একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটি পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম। এই বাঁধটি থেকেই প্রায় 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়।
দেখুন আমার চুলগুলো পুরো উঠছে হাওয়ায়, এতটা সুন্দর হাওয়া। আমরা যে এই সারাদিন জার্নি করে ক্লান্ত হয়ে এখানে এসছি, এখানে আসার পরে কিন্তু ক্লান্তিভাব একদম কেটে গেছে। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, এখানে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আপনারা আসুন, দেখবেন এই হাওয়াতে আপনাদের মনটা ভরে যাবে। মানে সারাদিনের যে ক্লান্তি ছিল না, এক নিমেষে যেন ক্লান্তিটা দূর হয়ে গেল। তো আমরা এবার হেঁটে হেঁটে ঝাড়খণ্ডের দিকে যাব, সেখানে গিয়ে আমরা বোটিংও করব এবং লাঞ্চও করব। বোটিং করতে কেমন কি খরচ হয় এবং লাঞ্চ করতে কেমন কি খরচ হয়, সমস্ত কিছু বিবরণ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি বরাকর স্টেশন থেকে কল্যাণেশ্বরী মন্দির হয়ে মাইথন পর্যন্ত আসেন, তাহলে কিন্তু রিজার্ভে আপনাদের ভাড়া পড়বে 350 টাকা। যেহেতু এখন পিক সিজন, অর্থাৎ এখন শীতকাল সিজনের সময়, সেই জন্য এখন কিন্তু ভাড়া অনেকটাই বেশি। এই নর্মাল টাইমে আসলে কিন্তু আপনাদের ভাড়াটা হয়তো একটু কম পড়বে। আর তাছাড়া আপনারা যদি বরাকর স্টেশন থেকে কল্যাণেশ্বরী মন্দিরে হয়ে এই মাইথন ড্যামে আসেন এবং এখানে ধরুন 2-3 ঘন্টা ঘুরে আপনারা আবার পুনরায় বরাকর স্টেশনে সেই অটোতে করে ফিরে যান, তাহলে কিন্তু আপনাদের ভাড়া পড়বে 1000 টাকা। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমরা এগিয়ে চললাম নৌকা বিহার করার উদ্দেশ্যে। আপনারা যদি মাইথনে এসে রাত্রিবাস করতে চান, তাহলে 2-1টি থাকার জায়গা এখানে পেয়ে যাবেন। এর মধ্যে সব থেকে ভালো থাকার জায়গা হলো মাইথন ট্যুরিস্ট লজ। এর বুকিং ডিটেলস আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে যোগাযোগ করেই নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম বোটিং পয়েন্টে। আমরা বোটে উঠে গেছি বোটিং করব বলে, এবং আমাদের যাত্রা কিন্তু শুরু হয়েছে বোটে করে। আর এই যে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে ওনারা, তো বললেন পুরোপুরি সেফ। অ্যাকচুয়ালি আমরা দুজনে কেউই সাঁতার জানি না প্রথমত, তো সেই জন্য অনেকটাই জল, একটু ভয় ভয় তো লাগছেই। যাই হোক, ওনারা বললেন যে পুরোপুরি সেফ, লাইফ জ্যাকেট পরা। মাইথন ড্যামের উত্তাল ঢেউয়ে আমাদের শান্ত মনকে চঞ্চল করে তুলেছিল। কারণটা খুবই স্বাভাবিক, আমাদের দুজনের কেউই যে সাঁতার জানি না। এখানে কিন্তু 2 ধরনের বোটিং এর ব্যবস্থা আছে, একটি হচ্ছে স্পিড বোট এবং একটি নর্মাল বোট। তো আমরা কিন্তু স্পিড বোটে উঠিনি, আমরা নর্মাল বোটেই উঠেছি। কারণ আমরা যেখানে যাচ্ছি স্পিড বোটে করে যদি যাই, তাহলে ওই 5-7 মিনিটের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমরা বোটে উঠেছি এই কারণে, নর্মাল বোটে, যে সেই জায়গাটা যেতে আরও একটু টাইম লাগবে। আমরা এই যে জলের পরে নৌকাতে বসে আছি, এই ফিলটা নেব বলে। বেশ ঢেউ আছে, আর সব থেকে বড় কথা, যখন স্পিড বোটগুলো চলে যাচ্ছে না, তখন ঢেউটা আরও বেশি হচ্ছে। পুরো বোট এক সাইডে পুরো হেলে যাচ্ছে, বেশ মজা লাগছে। বেশ স্পিড বোটগুলি যখন আমাদের বোটের পাশ দিয়ে যাচ্ছিল, তখন মনের মধ্যে চাপা উত্তেজনার সাথে হয়তো একটু লাগছিল, কিন্তু ওই যে সবকিছুকে ছাপিয়ে যাচ্ছিল নৌকা বিহারের আনন্দ। আমরা এই যে বোটে করে যাচ্ছি, তো এই বোটে কিন্তু আমরা কেবলমাত্র দুজনেই উঠেছি। আপনারা কিন্তু এখানে 6 জন পর্যন্ত উঠতে পারবেন, এবং 6 জন গেলে কিন্তু বেশ কম খরচেই হয়ে যাবে। বিশ্বাস করুন, যতদিন আমি বেঁচে থাকব, এই শীতের অলস দুপুরটা স্মৃতির সিন্ধুকে সযত্নে আগলে রাখব। এক অভূতপূর্ব স্মৃতি, অলসভাবে মাইথনের জলে ভেসে পড়ার স্মৃতি। মাইথনের জলে ভেসে চলেছি আমরা কোনো উদ্দেশ্য ছাড়াই। ঠান্ডা বাতাস বারবার আমাদের ছুঁয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে। সত্যি বলতে, যে লক্ষ্য নিয়ে মাইথনে আমাদের আসা, মাইথন শতগুণে তা পূরণ করেছে। রেট চারটা দেখুন, বড় পাহাড়ের আছে 500 টাকা আসা যাওয়া, লক গেটের আছে 300 টাকা,
আর ছোট দ্বীপটা নামলে পরে 500 টাকা, নাহলে এরকম রাউন্ড করে আনলে 400 টাকা। আর ওই সবুজ দ্বীপটা গেলে এখান থেকে ডাইরেক্ট যাবেন তো 1600 টাকা পড়বে। আমরা প্রায় 40 মিনিট ছিলাম জলে। সময় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে এখন সময় বলছে দুপুর 2টো। বোটিং শেষ করার পরে আমাদের পেটে বেশ টান পড়েছিল। এখানে রাস্তার ধারেই ছোটখাটো অনেক খাবারের দোকান রয়েছে। তারই মধ্যে একটি থেকে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম। তো আমরা কিন্তু লাঞ্চে আজকে ভাত খেয়েছি, আর রোড সাইডের দোকান যেই দোকানগুলো আছে সেখান থেকেই খেয়েছি। তো আপনারা চাইলে ভাতের বদলে অন্য কিছু খেতে পারেন। এখানে ছোলে বাটুরে থেকে শুরু করে চাউমিন, এগরোল, বিভিন্ন রকমের চাট, সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভেজ থালি নিয়েছিল 50 টাকা, এবং সেটা কিন্তু যে কোয়ালিটি খুব ভালো ছিল সেটা না, একদম বিলো কোয়ালিটি। ওই রোড সাইডের দোকান যেমন হয় আর কি। না, তবে এটা ভুল যে রোড সাইডের সব দোকানেই যে খারাপ হয় এমনটা না, কিন্তু আজকে যেটা খেলাম মানে মান খুবই নিম্নমানের। এবং 4 পিস চিকেন নেওয়া হয়েছে, সেটার মূল্য বলল 200 টাকা। 200 টাকা হিসাবে চিকেনটা একদমই ভালো খেতে নয়। তো যাই হোক, আমরা খেলাম। আর আপনারা চাইলে কিন্তু অন্য দোকান থেকেও খেতে পারেন, এখানে আশেপাশে অনেক দোকান আছে। লাঞ্চের পরে আমরা বোটিং পয়েন্টে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। মাইথনের নীল জলরাশির এই মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই ভোলার নয়। এবার আমাদের ফেরার পালা। এই অটো স্ট্যান্ড থেকেই আপনারা কুমারডুবি স্টেশনে যাবার শেয়ারিংয়ে অটো পেয়ে যাবেন। কুমারডুবি স্টেশন পর্যন্ত যেতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 50 টাকা। আমরা কুমারডুবি স্টেশন থেকে বিকেল 4:53 22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে কলকাতায় ফিরে যাব। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘোড়ার মধ্যে থাকবেন।